প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আলোচনার আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি। আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। চাপ বাড়ছে নির্বাচনের, বিএনপির সঙ্গে একমত অনেক দলই। নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলবে না জাতিসংঘ, গোয়েন লুইস। বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়। ব্যবসায় পরিবেশ নিয়ে উৎকণ্ঠা, তুলে ধরলেন নানা সমস্যার কথা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। দৈনিক ইত্তেফাক। নিয়ন্ত্রণহীন দখল, চাঁদাবাজি। সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে, প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা। মোট 505 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে দুটি কমিশন। মানবজমিন। উপদেষ্টারা এখন কি করবেন? অভি খালাস, 22 বছর পর ফের আলোচনায়। তিন্নি হত্যা মামলা। অস্ত্র মামলায় খালাস, বাবরের মুক্তিতে বাধা নেই। প্রক্লেমেশন দিলে ব্যর্থ হলে জনগণের কাতারে নেমে আসুন। আমার দেশ। 4 লাখ কোটি টাকা লুটে নেবে আদানি। দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেপ্তার। কালের কণ্ঠ। নির্বাচন ঘোষণাপত্র ঘিরে উত্তাপ। সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি, সংবাদ সম্মেলন। অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ, সামান্য সংশোধন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। বাড়তি কর ফেরত পেতে ঘুষ উপহারেই যায় অর্ধেক। হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেব। কালবেলা। 10 শিল্প গ্রুপের অর্থ পাচার, অনুসন্ধান হোঁচট খেল। ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিতে 15 লাখ প্রবাসী বাংলাদেশি। শেখ হাসিনা ও জয়ের নামে 2 মামলা, প্লট বরাদ্দে অনিয়ম। দেশ রূপান্তর। নির্বাচনী ছকে রাজনৈতিক দল, ত্রয়োদশ সংসদ নির্বাচন। দেরি কেন, আগস্টের মধ্যেই নির্বাচন হতে পারে, মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামীকাল সর্বদলীয় বৈঠক। খবরের কাগজ। রাজুকের প্লট বরাদ্দ, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা। কোন পথে সংস্কার? দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ। মন্ত্রিসভার এই সদস্যকে নিয়ে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দিন ধরে বেশ চাপের মুখে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। দৈনিক দিনকাল। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন ডক্টর ইউনুস। খরায় কৃষকের আশীর্বাদ তিস্তা প্রকল্প, সেচ ক্যানেলে পানি ছাড়া হবে আজ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। টাকা 4,500 crore পাইপলাইন প্ল্যান্ড টু ফিড ভোলা গ্যাস টু এনার্জি পুয়ার সাউথ। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ দেশের অনেক কিছু নিয়ে শিরোনাম রয়েছে, গুরুত্বপূর্ণ শিরোনামগুলো সব। তো তার মধ্যে আমরা যেটি একেবারে সর্বশেষ সংবাদ হিসেবে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা সম্প্রচার মাধ্যমে এরই মধ্যে দেখেছি, কয়েকটি পত্রিকার শিরোনাম হিসেবে আমরা এর মধ্যে পেয়ে গেছি। সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং আমরা জানি যে কয়েকদিন ধরেই নানা অভিযোগের সংবাদ শিরোনামে আসছিল। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম এবং মোটামুটি পাশ্চাত্যের রাজনীতি যেরকম তাদের নির্বাচন, তাদের গণতান্ত্রিক বোধ এবং তাদের মন্ত্রীদের যে দায়িত্বশীলতা, তাতে আসলে এটা খুব এক্সপেক্টেড। এই অর্থে এক্সপেক্টেড যে যখন এরকম কোনো মন্ত্রীর বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে, এবং অভিযোগ একটা না, বেশ মাল্টিপল অভিযোগ নানান সূত্র থেকে বাংলাদেশে অভিযোগ উঠেছে, এবং সর্বশেষ যেটা হয়েছে যে ব্রিটেনের উনি যে একটা বাড়ি
একজনের কাছ থেকে নিয়েছেন, একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে, সেটা আসলে উৎস বলার ক্ষেত্রে উনি সঠিক তথ্য দেন নাই। এটা হচ্ছে অভিযোগ, যেটা আসলে এক ধরনের দেখা যাচ্ছে উনি একটা উপহার হিসেবে বাড়ি পেয়েছিলেন, সেটা উনি কার কাছ থেকে পেয়েছিলেন বা একটা সোর্স কি বলেননি, অথবা উনি ভুল তথ্য দিয়েছিলেন যে ওনার বাবা মার কাছ থেকে পাওয়া, কিন্তু পরে দেখা গেছে এটা আসলে একজন আওয়ামী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ একজন, যার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে, যেহেতু তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সূত্রে। এবং একটা বাড়ি হচ্ছে উনি যেটা থাকেন সেটার ভাড়া নিয়েও প্রশ্ন আছে, এবং যে বাড়িটা হচ্ছে উনি নিয়ে যেটা উনি ভাড়া দিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন। ফলে ওইটা ওঠার পর আসলে ওইটাই তাদের এথিক্সের জায়গায় সবচেয়ে বড়। বাকি যে অভিযোগগুলো বাংলাদেশে সেগুলো তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই দুটো অভিযোগ নিয়ে ব্রিটেনের মিডিয়া আসলে কয়েকদিন ধরেই লিখছে, কারণ এগুলোর মধ্যে বেশ কিছু পরস্পর বিরোধী তথ্য টিউলিপের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং ফলে এবং খুব স্বাভাবিকভাবেই এর কনসিকুয়েন্স হিসাবে তাকে আসলে সরকারকে কোনো একটা পদক্ষেপ দিতে হতো, অথবা তার দিক থেকে নেওয়া হতো। তো এইসব ক্ষেত্রে যা হয়, সেসব ওই দেশের যে সংস্কৃতি, তাতে হচ্ছে সাধারণত অভিযুক্ত সরে দাঁড়ান যাতে তদন্ত প্রভাবিত না হয়, এটা হচ্ছে তাদের কাস্টম। সেই কাস্টম অনুযায়ী উনি সরে দাঁড়িয়েছেন। এটা হচ্ছে একটা পার্ট, যেটা খুব আনএক্সপেক্টেড না। উনি যদি বাংলাদেশের হতেন তাহলে অনেক প্রশ্ন হতো, কিন্তু ব্রিটেনে বা পশ্চিমা দেশে আসলে এইরকম অভিযোগে এর চেয়ে অনেক মৃদু অভিযোগ আসলে হতে করায়। তবে একটা যে শৈশব দেশের পদত্যাগ খুব স্বাভাবিক ঘটনা হলেও দুর্নীতির অভিযোগে পদত্যাগ, এটা ওই পলিটিশিয়ানের জন্য যথেষ্ট বিব্রতকর। দুর্নীতির প্রমাণ হোক না অভিযোগে, কারণ তাদের দেখা গেল যে সাধারণত পদত্যাগ হয় অনেক ক্ষেত্রে ডিফারেন্স অফ অপিনিয়ন, ধরো পলিসির সঙ্গে হচ্ছে না বলে অর্থমন্ত্রী পদত্যাগ করছেন, প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করছেন, হয়তো তার দেশের যে পলিসি অস্ত্র কেনার বা এইসব বিষয়, এরকম পলিসি লেভেলে হয় একটা। তারপর হচ্ছে যদি আপনার ধরেন যে কোনো দুর্ঘটনা ঘটে, সেটার দায়িত্ব নিয়ে, যেটা আমরা আমাদের এখানে দেখতেই পাই না, হয়তো একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো, ওটার দায়িত্ব নিয়ে যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করেন, বা একটা কারাগারের ঘটনা ঘটলো, তার দায়িত্ব নিয়ে হয়তো হোম সেক্রেটারি, এরকম অনেকগুলো ঘটনা এইসব এইভাবে ঘটে। এবং মানে আর্থিক অনিয়মের অভিযোগ সেখানে অনেক বড় অভিযোগ। এবং দেখেন এখানে অনেক সেকেন্ড যে বিষয়টা, এখানে যে অভিযোগটা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের দেশের কনটেক্সটে যদি চিন্তা করেন, ধরেন আমাদের দেশে কীরকম যে একজন একটা কিছু উপহার পেয়েছেন, রাজনীতিবিদরা তার আত্মীয়স্বজনরা উপহার পান। ধরেন আমরা তো আমাদের দেখি যে অনেকগুলো ক্ষেত্রে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়। ধরেন আমাদের দেশে একজন আজ থেকে 30 বছর আগে এমপি হয়েছিল বা মন্ত্রী ছিল, আপনি দেখবেন তার সার্টেন কোনো ইনকাম নেই, কিন্তু সে কিন্তু সেরকম একটা লাইফই লিড করছে মোরলেস, সেরকম প্রাডো গাড়ি, পাজেরো গাড়ি, সেরকম লাইফ। তার মানে তো এই টাকাটা কোনো না কোনোভাবে কেউ না কেউ দিয়েছে উপহার। এবং উপহারটাকে কিন্তু আমাদের দেশে ধরেন একজন রাজনীতির উপহার দিয়েছে, এটাকে কিন্তু মন্ত্রীকে কেউ কিন্তু এটাকে খুব বড় দুর্নীতি আমরা ধরি না, কিন্তু ওইখানে কিন্তু ওইটাই ওই যে উপহার নেওয়া হয়েছে এবং সেই উপহার নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যা তথ্য, এটাই আসলে বড় জায়গা। সো এটা থেকে দেখার বিষয় এটা যে আসলে গণতান্ত্রিক চর্চা এবং মূল্যবোধ এর জায়গায় আসলে পার্থক্য যে অনেক বড়, সেটাও আসলে টিউলিপসের এই ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ পাই। যে দুর্নীতিটা, যেমন আমাদের দেশে দেখবেন যে বড় বড় নেতারা কিন্তু যে গাড়ি চড়েন, আমরা কিন্তু জিজ্ঞেসও করি না যে এই গাড়িটা কার, কীভাবে আসলো, এবং জিজ্ঞেস করে অনেক ক্ষেত্রে বলেন আমার একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছেন। এটা বাংলাদেশে বলে না, খুব স্বাভাবিক। আমরা তখন ধরে না, শুভাকাঙ্ক্ষী তো দিতেই পারে, একজন চাইলেও গিফট করলো, হ্যাঁ যে কেউ কাউকে গিফট করতে পারে, আমরা এই জায়গায় থেমে যাই। কিন্তু আপনি যখন পাবলিক পজিশন ধারণ করছেন, যখন আপনার পোস্টটা কোনো একটা কিছু ইনফ্লুয়েন্স করতে পারে, যেমন আপনি মন্ত্রী, একজন ব্যবসায়ী আপনাকে গিফট করেছে, কেন করেছে? টু গেট সামথিং ব্যাক, সহজ হিসাবে, এই জন্য আপনাকে দিয়েছে, আপনাকে ব্যক্তি হিসেবে দেয় না, আপনার পজিশনকে দিয়েছে। তার মানে আপনি আপনার পজিশনটা আসলে এক্সপ্লয়েট করেছেন। এটা কিন্তু আমাদের মাথায় আসে না, আমরা মনে করি আচ্ছা গিফট তো দিতেই পারে, একজনকে ভাই বন্ধু দিয়েছে। এটা একটা দেখার বিষয়। ফলে আমাদের দুর্নীতি বিষয়ে আমাদের যে ধারণা, সেই ধারণাকে আসলে এক ধরনের রিভাইজ করারও আমরা যদি এই ঘটনাটা গভীরভাবে পর্যবেক্ষণ করি, এটা একটা। তৃতীয় আরেকটা বড় বিষয় হচ্ছে যে ব্রিটেনের একজন মন্ত্রী আসলে তাকে পদত্যাগ করতে হলো বাংলাদেশ মানে অন্য একটা দেশের সঙ্গে অন্য একটা দেশের সঙ্গে প্রথম। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। উনি তো 2015 সালে যখন এমপি হন, তখনই তো এটা আলোচিত হয়েছিল, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আত্মীয়, এবং অনেক ধরনের প্রশ্ন আসলে দেখা দেয় যে একটা দেশের প্রধানমন্ত্রী তার খালায়, তিনি আরেক দেশের হচ্ছে মন্ত্রী হচ্ছেন, এরকম একটা, এবং এরকম প্রশ্ন তাকে মুখোমুখি হয়েছে। তিনি সবসময় বলেছেন আমি ব্রিটিশ, আই হ্যাভ নাথিং টু ডু উইথ বাংলাদেশ, এইসব কথাবার্তাও তিনি বলেছেন। এবং তার ওইখানে যে কেরিয়ার ডেভেলপমেন্ট, সেটা খুব সিগনিফিকেন্ট ছিল। আমি 2017 সালে আমি ইলেকশন কভার করেছিলাম, যেবার উনি দ্বিতীয়বারের মতো জিতেছিলেন বোধহয়। তো তখন দেখেছি যে খুব হার্ড ফাউট, মানে ওই কনস্টিটিউয়েন্সি ছিল খুবই স্লাইট মার্জিনে, অর্থাৎ কনজারভেটিভ এবং লেবার লড়াইটা খুব তীব্র হয়, খুব স্লাইট মার্জিনে কিন্তু এখানে এদিক সেদিক হয়, খুব অল্প ব্যবধানে প্রথমবার উনি জিতেছিলেন। তো তার মধ্যে আসলে অনেক দূর যাওয়ার সম্ভাবনা আসলে ব্রিটিশ গণমাধ্যম দেখতে পেয়েছিল। এবং যে
স্টারমারের সঙ্গে মানে স্টারমার তাকে খুবই বন্ধু, উনি তাকে খুবই পলিটিক্যালি তারা খুবই অ্যালাইড। এই কারণে কিন্তু ব্রিটিশ গণমাধ্যম প্রশ্ন তুলছিল যে স্টারমারের এত ঘনিষ্ঠ মিত্র, পারিবারিকভাবে সম্পর্কিত, এবং তার সূত্র ধরে কিন্তু স্টারমারের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা যোগাযোগ ছিল, অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। স্টারমার যখন এমপি, স্টারমার যখন উনি বিরোধী দলের নেতা হওয়ার আগেই, এরকম একটা বিষয় ছিল। সো সেই কোয়েশ্চনটা ছিল, কিন্তু কোয়েশ্চনটা দেখেন এখানে এটাও একটা সিগনিফিকেন্ট বিষয় যে অত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও কিন্তু তাকে আসলে রিজাইন করতে হয়েছে, তার পক্ষে দাঁড়াননি। আর ফাইনালি একটা মজার জিনিস যে প্রত্যেক পত্রে কিন্তু তিনি লিখেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, যে উপদেষ্টা, ইন্ডিপেন্ডেন্ট উপদেষ্টাকে যিনি আসলে মন্ত্রীদের এথিক্স দেখভাল করেন, তো সেখানে কিন্তু উনি লিখেছেন যে ওই ওয়াচডগ, মিনিস্ট্রিয়াল ওয়াচডগ যিনি, তিনি কোনো তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ প্রমাণ সত্যতা পান নাই। ইভেন স্টারমার যে তাকে রিপ্লাই দিয়েছেন অ্যাকসেপ্টেন্স, সেখানেও কিন্তু বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাডভাইজার যিনি, তিনিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পান নাই। কিন্তু যেহেতু এটা তাদের গভর্নমেন্টের জন্য একটা ডিস্ট্রাকশন হচ্ছে, ফলে সেই জায়গা থেকে আসলে তিনি সরে দাঁড়াতে চান এবং স্টারমার সেটাকে ওয়েলকাম করেছেন। তার মানে দেখার অনেকগুলো জায়গা, প্রথমে হচ্ছে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগকে তাদের দেশে দেখা, তারপরে হচ্ছে দুর্নীতি প্রমাণিত না হওয়া সত্ত্বেও সরে যাওয়া, তারপর হচ্ছে আরেকটা দেশের সঙ্গে লিঙ্কেজের কারণে। আমি মনে করি এইটাই ওইখানকার মিডিয়া কেন পাম্প করেছে, বাংলাদেশের যে দুর্নীতি, অনেক বড় দুর্নীতি, অনেক কিছু বেরোচ্ছে, তার সঙ্গে যারা সংস্রব, ফলে আসলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের ঘটনার ওইখানে পড়ারই কথা, এবং সেটা পড়লো, এবং তার মধ্য দিয়ে আসলে অনেকগুলো জিনিস বেরোলো, এবং সেই জিনিসগুলো আসলে তার জন্য সুখকর হলো না। এবং একই সঙ্গে এটা শেখ পরিবারের জন্য আসলে এমনি তো একটা বড় ধাক্কা, মানে অনেক কিছু তো আসলে তারা হারিয়েছে, প্রায় সব কিছু হারানোর মতো অবস্থা। সেইটা হচ্ছে মানে টিউলিপের হারানো, এটা আসলে তাদের এই যে তাদের পতন বা তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ বা দুর্নীতির মাত্রা, সেটা আসলে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বিস্তৃত হলো। এখন দেখার বিষয় যে সাধারণত ইউরোপ বা ওইসব দেশে এরকম ক্ষেত্রে ফেস করলে পলিটিক্যাল কামব্যাক করা খুব কঠিন হয়, বাংলাদেশে বরং অনেক কিছুর পর করা ফিরে আসা যায়, ওইসব ক্ষেত্রে এথিক্স জায়গা খুব কঠিন হবে। তো আমার মনে হয় যে পুরো জিনিসটা বেশ কয়েকটা সিগনিফিকেন্ট দিক আমাদের সামনে তুলে ধরে, যেখান থেকে যেমন টিউলিপের পতন খবর হিসেবে ইম্পর্ট্যান্ট, ঠিক একই রকম এটাকে বিশ্লেষণ করলে অনেক কিছু পাওয়া যাবে, সেখানকার গণতন্ত্রের সৌন্দর্য, জবাবদিহিতার দিক, এগুলো অনেকগুলো জিনিসও কিন্তু দেখা যায়। ফলে আমরা শুধুমাত্র এটাতে না থেকে আমরা যদি ব্রডার স্কেলে দেখি, আমরা অনেকগুলো জিনিস পাবো যেগুলো আমাদের গণতন্ত্রের জন্য শেখার, বোঝার এবং একটা দিক, মানে এক ধরনের একটা পথ দেখার। আমরা অন্য আরেকটি শিরোনামে যাই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা মোট 505 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে দুটি কমিশন। আমরা জানি যে সংস্কার কমিশনগুলো তাদের জমা দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন, তাদের আজ প্রতিবেদন তারা জমা দেবে, সেগুলো নিয়ে এই সংবাদ অলরেডি কাগজে যেটা এসছে। যেমন ধরেন এখানে প্রথমে সংবিধান সংস্কার কমিশনের কথা যদি আসি, এখানে প্রশ্নটা ছিল যে একজন একটা মতামত ছিল যে সংবিধানকে নতুনভাবে লেখা, যেমন আলী রিয়াজ যিনি এটার দায়িত্ব পেয়েছিলেন, উনি কিন্তু এটা বলছিলেন শুরু থেকে, উনি এই দায়িত্ব পাওয়ার আগেই উনি একটা যে বাংলাদেশের সংবিধান পুনর্লিখন করা উচিত, এরকম একটা জায়গা ওনার কাছ থেকে উঠেছিল বলে আসলে আরও অনেকে আসলে এটাকে লুফে নিয়েছিল বা ওইটা অনেকে এটার পক্ষে গিয়েছিল। কিন্তু ঘটনা পরম্পরায় আমরা যেটা দেখতে পেয়েছি যে এই জায়গাটা খুব বেশি, মানে ঘটনা পরম্পরায় আমরা যেটা দেখতে পেয়েছি যে আস্তে আস্তে রাজনৈতিক যে দলগুলোর যে অবস্থান, যে মতামত, সেটা বিশেষত প্রধান বড় দল যে বিএনপি, আমরা বিএনপির কথা দেখেছি যে বিএনপি আসলে এটার পক্ষে না। তো তার ফলে যেটা হয়েছে, তারা নানা রকম মতামত নিয়েছেন এবং সেই মতামতের আলোকেই আসলে তারা এখন একটা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দিয়েছিল। এখানে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে বড় যারা দাঁড়াচ্ছে 505টা আসন। তো আমার সুযোগ হয়েছিল আসলে ইয়ের সঙ্গে, আপনার প্রধান নির্বাচন সংস্কার যেটা বদিউল আলম মজুমদার, সেটাতে আমরা কথা বলেছিলাম, সম্পাদকদের সঙ্গে তারা বসেছিলেন তখন। তো পার্সোনালি যদি বলেন, অনেকগুলো জায়গার মধ্যে আমরা চেয়েছিলাম বাংলাদেশের কনটেক্সটে আনুপাতিকটাই সবচেয়ে, এই সংস্কারটা খুব জরুরি ছিল, আনুপাতিক ভোটিং। এই অর্থে যে আমাদের দেশে দেখবেন যখন যে ভোটে জিতে, ভোট পায় কিন্তু ওটা পার্সেন্টেজের পার্থক্য থাকে 5%, 6% উইনার, মানে মূলত আমরা আওয়ামী জোট এবং বিএনপি জোট যদি দেখি, গত 4টে ইলেকশন যদি দেখি 3%, 10%, 5% পার্থক্য, কিন্তু সিটের পার্থক্য থাকে 200।
ফলে একটা দল দেখা গেলো যে 40-45% ভোট পেয়ে সে 2/3 পেয়ে যাচ্ছে, অর্ধেকের কম ভোট পেয়ে 2/3 পেয়ে যাচ্ছে। গতবার 2008 আওয়ামী লীগ সবচেয়ে বড় উইন সেটাও ছিল 48%, এর আগে 41-40 এরকম ছিল। ইভেন কোনো একটা 91-এ কিন্তু 8 দলীয় জোট বেশি ভোট পেয়েছিল, তাও কম সিট পেয়েছিল। তো প্রপোর্শনেট হলে যেটা হতো, আমাদের যে ভোট যেহেতু খুব কাছাকাছি, ফলে আসনের জায়গায় কিন্তু এটা একটা কাছাকাছি থাকতো, এবং আমাদের যে দলগুলোর যে ক্ষমতায় গিয়ে এই মেজরিটির জোরে যে তারা এক ধরনের স্বৈরাচার হয়ে ওঠে, সেটা ঠেকানো যেত, এবং ছোটো দলগুলোর ও আসলে আসন থাকতো, কিছু অংশগ্রহণ থাকতো। তো যাই হোক, সেটা যেহেতু আমরা দেখতে পেয়েছি যে আসলে এটার জন্য দরকার তো রাজনৈতিক ঐক্যমত্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু সেটা আসলে হয় না। ছোটো ছোটো দলগুলো কিন্তু প্রশাসনের পক্ষে এবং বিএনপি পক্ষে না, কিন্তু আবার তারা দ্বিকক্ষের পক্ষে। তো আমার মনে হচ্ছে আমরা যখন কথা বলেছিলাম আমাদের দিক থেকে এরকম একটা আমি বলেছিলাম যে সব কিছু রেখে আসলে একটা জিনিস করা যেতে পারে, এবং সেরকম একটা প্রস্তাব এসেছে। এতে কিন্তু সব কিছু কয়টা জিনিস কিন্তু রক্ষিত হয়েছে। যেমন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এখনকার যে সিস্টেম, তাতে আপনার নিম্নকক্ষ হবে এবং সরকার গঠনও এইভাবে হয়ে যাবে। তারপরে তাই হওয়ার কথা, মানে যদি ইয়ে হয়। এবং তারপর হচ্ছে ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী 100 আসন হবে, এবং সেখানে আপনি চাইলে কিন্তু আপনি আপনার পেশাজীবী বা সেরকম বিভিন্ন শ্রেণীর লোক দিতে পারেন। ফলে আমার কাছে মনে হয় বর্তমান বাস্তবতায় সব কিছু মিলিয়ে একই সঙ্গে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রাখা, এবং আবার এখনকার সিস্টেমকে খুব বেশি চেঞ্জ না করা, আমূল চেঞ্জ করতে না যাওয়া। এখানে বিএনপির পজিশনটা খুব ইন্টারেস্টিং। এই অর্থে ইন্টারেস্টিং, কিন্তু বিএনপিও চেঞ্জ চাচ্ছে, কিন্তু বিএনপি কিন্তু মেসিভ চেঞ্জ চায় না। কী জন্য মেসিভ চেঞ্জ চায় না? একটা কারণ হতে পারে যে মেসিভ চেঞ্জ করতে গেলে, মেসিভ মানে যেমন ধরেন যে ইভেন সংবিধানের বিষয়, আমরা জানি যে বিএনপি কখনো 72 সংবিধানের খুব বড় ফ্যান না। এখন কিন্তু বিএনপি সেই 72 সংবিধানের পক্ষে একটা অবস্থান নিয়েছে, অনেকগুলো বিষয়ে বিএনপি অবস্থান নিয়েছে। কারণ মেসিভ চেঞ্জ করতে গেলে তারা মনে করে যে আমাদের যে নির্বাচন সেইটা বিলম্বিত হতে পারে, বিঘ্নিত হতে পারে, এবং তাতে অন্য কোনো শক্তি এটার সুযোগ নিতে পারে। ফলে বিএনপির অবস্থানের কারণে কিন্তু অনেকগুলো জিনিস অ্যাডজাস্ট করে করা হচ্ছে, যে আমাদের আন্দোলনকারীরা মানে অভ্যুত্থানকারী যে নেতৃত্ব, ছাত্রনেতৃত্ব, তাদের চাওয়া, সরকারের চাওয়া, এই দুটা এবং বিএনপির চাওয়া এক জায়গায় না হয়ে কিন্তু অ্যাডজাস্ট করে করে আগাচ্ছে। সেই অ্যাডজাস্টমেন্টের আমরা ফল দেখলাম। মানে আমরা প্রস্তাবটা আমরা শিওর না, কিন্তু এরকমই প্রস্তাব তারা দিচ্ছেন বলে জানা যাচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গাটা অ্যাটলিস্ট, এবং একই সঙ্গে মানে প্রধানমন্ত্রী 2বার বেশি থাকতে পারবেন না, না ভোট, যদিও না ভোটটা আসলে 2008-এ এটা ফেইল্ড অ্যাটেম্প্ট ছিল, 2008-এ হয়েছে। তো ফলে এই থিওরিগুলো কিছু কিছু জিনিস কিন্তু বেটার ওয়ার্ক করবে বলে আমার ধারণা অনেকগুলো জায়গা। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে এই যে প্রস্তাবগুলো, এই প্রস্তাবগুলো তো হচ্ছে দেওয়া হবে, সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ হবে, তারপর বর্তমান যে সংবিধান আছে তাতে যে দল নির্বাচনে জিতবে তাদেরকে আসলে এগুলা পাশ করিয়ে নিতে হবে। এই কারণটাই সম্ভবত, এই কারণেই বিএনপি আসলে মানে প্রাধান্য পাচ্ছে। কারণ সবাই আমরা ধরছি যে এরপরের যে নির্বাচন, তাতে বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় দল তারাই, যেহেতু আওয়ামী লীগ নাই বা তারা নির্বাচনে আসলে আসলে তারা এখন আর বড় ফোর্স না। ফলে বিএনপি যেরকম যাচ্ছে সেরকম। তো এইটার আবার একটা দিক আছে, যদি তার ভিত্তিতে করা হয় তাইলে আসলে মানে একটা দলের, একটা দলের চিন্তাকে প্রাধান্য দিয়ে যে সংস্কার, সেটা সর্বজনীন হবে কিনা, আবার সেটা যদি আপনি বাদ দেন তাহলে তাদের ছাড়া উপায় নেই। তো সব কিছু মিলিয়ে হচ্ছে বটে, আমরা নানান কথা বলছি বটে, কিন্তু সাস্টেনেবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। 2 নম্বর একটা জিনিস প্রশ্ন থাকে কি, আপনি থিওরি এবং প্রয়োগ, বাংলাদেশে কিন্তু অনেক ভালো আইন আছে, অনেক কিছু আছে, কিন্তু প্রত্যেকটা আইনের যে ফাঁক থাকে আমরা দেখতে পাই যারা ক্ষমতায় যায়। আপনি বাংলাদেশের বিরোধী দল, এত চমৎকার কথা পৃথিবীর কেউ বলে না। আমাদের যদি বিরোধী দলের কথা শোনেন, যে যখন বিরোধী দলে ছিল তারা হচ্ছে সৎ লোকের শাসন চায়, দুর্নীতিমুক্ত দেশ চায়, তারা রাজনীতিবিদদের স্বৈরাচার হওয়া দেখতে চায় না, সবই তারা চায়। কিন্তু যখনই তারা ক্ষমতায় যায় তখনই কিন্তু আমরা দেখতে পাই সেই কাজটাই তারা করে, যেটা তারা মানে বিরোধিতা থাকার সময় বিরোধিতা করেছে। এবং আমরা 20-25 বছরে আমরা তাই দেখেছি। ইনফ্যাক্ট 40-50 বছরে খুব বেশি পার্থক্য নাই। ফলে এবং এই সংস্কারের চিন্তা আপনি যদি 111-এর সময় দেখেন, সংস্কারের চিন্তা এবং চেষ্টা করা হয়েছিল, আলটিমেটলি আপনার কী হয়েছে দেখেন, আলটিমেটলি কিন্তু সেই সংস্কার চিন্তাটা আসলে ব্যাকফায়ারিং হয়েছে। সংস্কারের চিন্তাটা একভাবে ব্যাকফায়ারিং হয়েছে, বরং 2 নেত্রীকে মাইনাস করতে গিয়ে পরে যেটা হলো, এটা এমন কাউন্টার প্রোডাক্টিভ হলো, 2 নেত্রী কিন্তু আরও স্ট্রং হয়ে ফিরলেন। কারণ দলের মধ্যে ভাগ করার চেষ্টা করা হয়েছিল, দেখা গেছে কর্মীরা এই ভাগটাকে আরোপিত ভাগ মনে করে এটার বিরুদ্ধে আরও তীব্রভাবে অবস্থান নিয়েছে। তো আমার কাছে মনে হয় যে সংস্কারটা আসলে প্রস্তাব, কমিশন সবই ঠিক আছে, কিন্তু সেটাকে আলোচনা, সবার মিলে আলোচনা করে এমন একটা জায়গায় নেওয়া উচিত যাতে আসলে মানুষের কাছেও মনে হয় যে এটা আসলে জনমতের কাছেও এটা মনে হয়, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পলিটিক্যাল একটা কন্ট্রাক্ট তো হইতে হবে যেটা আমরা বাস্তবায়ন করব বা বলে, সেইটাও যেন খুব স্ট্রংলি বাইন্ডেড হয়, আমরা সেটা আশা করব। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
এর সঙ্গে আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই সংবিধান নিয়ে যে আলোচনা, যে বিতর্ক বা ঘোষণাপত্র যে পরশুদিন বোধহয় একটা খবর আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে। আচ্ছা, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যে শিরোনামটি সেটি হচ্ছে এরকম যে হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামীকাল সর্বদলীয় বৈঠক, ঘোষণাপত্রে কি থাকবে সেটা চূড়ান্ত করার বিষয়। এখন এখানে দেখেন এই চূড়ান্ত করার বিষয় আমরা কিন্তু কয়েকটা জিনিস দেখতে পেয়েছি। জুলাই ঘোষণা 31 তারিখ করার কথা ছিল, পরে সরকার বলেছিল যে আমরাই করব। প্রথমে কিন্তু এখানে একটা জায়গা দেখেন, আমরা মাঝে মধ্যে প্রথম কোয়েশ্চনটা আসে যে জুলাই বিপ্লব তো আসলে এতদিন পরে ঘোষণাপত্র কেন, এবং সরকারি যেহেতু তাদের এক ধরনের অংশগ্রহণ আছে, তো এটা একটা প্রশ্ন দেখা দেয়। এই প্রশ্নের জায়গা থেকে কিন্তু প্রথমে সরকার এটার কাছ থেকে নিজেদেরকে একরকম মানে বিযুক্ত করেছিল যে না, এটা মানে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কিন্তু পরে আমরা নানান শেষ মুহূর্তে নাটকে আমরা দেখলাম সরকার বললো যে না, এটা আমরাই দিব। তো তখন মনে হয়েছিল যে সব মতামত ধারণ করে। তো তারপর 15 তারিখ তাদের একটা ডেট ছিল, এবং আমরা দেখেছি যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু নাগরিক কমিটি, তারা এটা জনমতের চেষ্টাও করছে। এখন কোয়েশ্চনটা হচ্ছে কিন্তু বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলো, বড় একটা রাজনৈতিক অংশের আমরা দেখতে পাচ্ছি যে এটার বিষয়ে তাদের খুব সায় নেই। কারণ এখানে কয়েকটা কোয়েশ্চন আছে, যেমন 72-এর সংবিধান এবং আরও যে কয়েকটা জায়গায় মুজিববাদী সংবিধান বাতিল করা, এরকম কিছু কিছু কথা আছে। তো এইখানে বিএনপির এই বিষয়ে কিন্তু এরপরে বিএনপির আমরা কিছু বক্তব্য দেখেছি, তারা এইসব বিষয়ে খুব আগ্রহী না। তারা বলছে যে তারা আসলে সংশোধনের পক্ষে। এখন এইখানে যখন সংবিধান সংশোধন একটা কমিশন আছে, কমিশন যেহেতু এক ধরনের প্রস্তাব দিচ্ছে, ফলে সরকারের তো আসলে অবস্থান হচ্ছে কমিশনটা সরকার করেছে, তাদের সুপারিশ। এখন তাদের সুপারিশ তো মানে এক ধরনের সরকারের এন্ডোর্স করা সুপারিশ। সেই সুপারিশ হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে যতটা ম্যাচ করে ততটা বাস্তবায়ন করে। সরকার তো এটা পুরোটা এটার পক্ষে। ফলে এটার সঙ্গে ওই যে ঘোষণাপত্র, সেখানে কীভাবে রাজনৈতিক ঐক্য হবে, এটার সঙ্গে কীভাবে সমন্বয় হবে, এটা একটা দেখার বিষয়। কারণ সরকারের অবস্থান তো আসলে সংবিধান বিষয়ে যদি আমরা দেখি, আর অন্যগুলো যেগুলো তো পলিসির বিষয়, যে মানে এই আদর্শকে আমরা মানব না, আদর্শকে না মানা এটা আসলে ঘোষণার মাধ্যমে হয় না, এইটা হবে আপনার মনে করেন যে প্র্যাকটিসের মধ্য দিয়ে। এবং সবচেয়ে বড় কথা, এটার মধ্যে তো মানুষ আছে, ভোট আছে, চিন্তা আছে, সেই ভোটেই আসলে অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়ে যাবে। একভাবে তো আমরা যদি দেখি 5ই আগস্টে একভাবে আওয়ামী লীগকে মানুষ তাড়িয়ে দিয়েছে, মানে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটেছে। ফলে এরপরের ঘোষণা আসলে এখনকার চলবে, এখনকার এরপরের যে প্র্যাকটিস, এরপরের যে চর্চা, এরপরের যে চিন্তা, এরপরের যে রাজনীতি, সেই রাজনীতি নানা মেরুকরণ দিয়ে দেখেন। এইগুলোর অনেকগুলো ইন্টারেস্টিং জিনিসের মধ্যে একটা হচ্ছে যে আপনি যখন বিপ্লব করবেন, অভ্যুত্থান করবেন, তখন আপনার তীব্রতা আপনাকে জেতাবে, আর জেতার পরে আপনার সাস্টেইনেবিলিটি দেবে হচ্ছে আপনার বিচক্ষণতা। জেতার পর আসলে জেতার জন্য তীব্র হতে হয়, উগ্র হতে হয়, জয়ের পর আসলে স্থিতধী হতে হয়, বিচক্ষণতা দেখাতে হয়। তাতে যেমন ধরেন তখন মানুষের একরকম অবস্থান ছিল, তখন আওয়ামী লীগের ভিতরে সবাই ঐক্যবদ্ধ ছিল, কিন্তু এরপরে দেখেন এখন কিন্তু নানা জনের নানা ইন্টারেস্ট, ফলে নিজেদের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই বিভক্তিগুলোর দিকে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে গত 6 মাসে একই সঙ্গে মানতে হবে যে একটা দেশ কিন্তু, সেই দেশ কিন্তু চলতে হবে। যেমন এখন যখন এইগুলো আসে, মানুষ এইসব আদর্শের পক্ষে মানুষ জীবন দেয় কেন, প্রতিবাদ করে কেন, মানুষ পক্ষে নামে কেন? মানুষ কিন্তু চায় তার ব্যক্তির জীবন বদল, তার অর্থনৈতিক শান্তি, তার নিরাপত্তা, এইসব। কিন্তু আমরা যদি গত 6-7 মাসে দেখি, সেই জায়গাগুলো খুব ভালো অবস্থানে নেই। আপনি দেখেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অনিরাপত্তা ব্যাপক আছে। আচ্ছা, আমাদের দ্রব্যমূল্যের অবস্থা কি? সেটা নিশ্চয়ই ভালো না। মানুষ হচ্ছে এর মধ্যে ভ্যাট বসিয়েছেন, সেটা জনজীবনে এক ধরনের আরেকটা বিরূপ অবস্থা তৈরি করেছে। সো যখন আপনি সামাল দিতে পারবেন না, তখন নীতি আদর্শ এগুলো তখন মানুষের মনে হবে যে এগুলো আসলে আপনি বলছেন আপনাকে সেভ করার জন্য। আপনার যেটা আমরা গত আওয়ামী লীগ সরকার দেখেছি, যত কিছুর মধ্যে তারা তাদের একটা চেতনা, তাদের একটা ভাষণ অতীত টেনে নিয়ে আসতো, মানুষের দুর্ভোগকে তারা সামাল দিত, তত্ত্ব কথা বলে। এটাই কিন্তু মানুষ রিফিউজ করেছে। ফলে মানুষের জীবনমান যদি উন্নত করেন, তখন আপনি যা বলুন তাই শুনবে। সেটা উন্নত না করে যদি আপনি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না করতে পারেন, তখন মানুষের মনে হবে আমার মূল বিষয় হচ্ছে এইটা। হ্যাঁ, আপনি দেখা গেল যে মানুষ এইদিকে শ্রমিকরা বেকার হচ্ছে, আর আপনি পলিথিন বন্ধ করার জন্য বিরাট ভাষণ দিচ্ছেন। এইটা কন্ট্রাক্ট। অথচ দেখেন এই উপদেশটা যখন পরিবেশ দিয়ে কথা বলতেন, সবাই মনোযোগ দিয়ে শুনতো। মজা হচ্ছে এখন তিনি যখন বলছেন, তখন কিন্তু মানুষ আর খুব শুনছে না, মানুষ আর এটা ক্রিটিসাইজ করছে। কেন করছে? কারণ তখন ছিলেন আপনি একজন বক্তা, যে মানুষের কথা রিফ্লেকশন হয়েছে, মানুষ এটা চায়। কিন্তু এখন দেখছে আপনি এখানে সেটা করছেন না, রাদার আপনি অন্য জিনিসকে সেকেন্ডারি করার জন্য এটাকে সামনে নিয়ে আসছেন। তো ফলে আপনি টেবিলের ওই পাশে এবং এই পাশে পার্থক্য আছে, যেটা এই সরকার অনেকেই বুঝতে পারছেন না। এবং এই জন্য আপনি দেখবেন এখন এইসব কথা শুনলে যদি আপনি দেখেন মানুষের মতামত, মানুষের মধ্যে ইন্টারেস্ট অনেক লেস। কারণ সরকার
যখন চলে তখন তাকে সরকার চালাতে, দেশটা চালাইতে হয়, মানুষের জীবন মানকে বেটার করতে হয়, তারপরে গিয়ে আদর্শ নীতি হচ্ছে মানুষের জন্য। কিন্তু আমার মনে হয় গত কয়েক মাসের এই জিনিসটা যারা স্টেক হোল্ডার এটা ভুলে যাচ্ছেন কিনা, যে মানুষের জীবন ব্যবধারার উন্নতি না করলে আসলে হয় না। বিপ্লব ব্যর্থ হয় সাধারণত, বা অভ্যুত্থান ব্যর্থ হয়, অনেকে ষড়যন্ত্র, প্রতি বিপ্লব ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু নির্ম স্টাডি যেটা দেখেন, এটা বিপ্লব বা বিপ্লববাদীরা অনেক ক্ষেত্রে নির্ম স্টাডিগুলো দেখা যায় এটা অনেক ক্ষেত্রে মানুষের যে চেঞ্জের যে আকাঙ্ক্ষা ছিল, চেঞ্জের ফলে তার জীবন পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে গ্যাপ ওই অভ্যুত্থানের ফল যে পায় না। এটা আমরা অন্যান্য অনেক দেশে দেখেছি, আরব স্প্রিং হয়েছিল বা অন্যান্য অনেক দেশে কিন্তু এই বিপ্লবের ফল কিন্তু সাস্টেনেবল হয় নাই। সাস্টেনেবল না হওয়ার কারণ হচ্ছে মানুষ যে কাঙ্ক্ষিত সমাজ দেখতে চেয়েছিল সেটা যায় নাই। এবং আবার বলি, সেই জায়গায় একটা পার্থক্য হয়, বিপ্লবের আগে, অভ্যুত্থানের আগের অবস্থা এবং পরের অবস্থা কমপ্লিটলি ডিফারেন্ট। এই জায়গাটুকু, এই সংবিধান, ঘোষণাপত্র, এই সবগুলোর মধ্যে সবার এই বিচক্ষণতা দেখাতে হবে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকে এই বিচক্ষণতা দেখাচ্ছেন না, না দেখে নিজেদের মধ্যে গোলমাল করছেন। তাতে মানুষের জীবন সহজ হচ্ছে না, মানুষ আরও বিরক্ত হচ্ছে, বিরূপ হচ্ছে। সেটার ফল আসলে তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো নয়। এন্ড রেজাল্টে তো সব কিছুই দেশের এবং মানুষের ভালোর জন্য। অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।